হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আজ রুয়াতের পরীক্ষার শেষ দিন। শুরুটা খুব ভালো হয়েছিল, এখন শেষ ভালোটা দেখতে চায়। কলেজের ইউনিফর্ম পরে রেডি সে। এই কয়টা দিন আয়াজ তাকে যথেষ্ট হেল্প, সাহস, কেয়ার সব কিছুই করেছে, আর এত কিছুর জন্য বিশাল বড় ধন্যবাদ তাকে। আয়াজের কথা মনে উকি দিলেই এক চিলতে হাসি ফুটে ওঠে মুখে। রুয়াত তার মায়ের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। হান্নান মজুমদার ও সেখানে আছেন। আজ রুয়াতের সাথে তিনি যাবেন। গত রাতে আয়াজ বলেছিল সে ও আসবে, কিন্তু সেটা পরীক্ষার পর। সকাল সকাল ভীষণ কাজের চাপ থাকে তার। মেহরুবা জাফরির সাথে ভিডিও কলে কথা বলছে। ইনিমা 7-8 দিনের মতো থেকে আবার চলে যায়। হান্নান মজুমদার রেডি হচ্ছে। রুয়াত তার মায়ের রুমে যায়, মেহরুবার পাশে বসে। রুয়াত হাস্যোজ্জ্বল চাহনিতে তাকায় জাফরির দিকে। পাশেই ইনিমা বসে আছে। জাফরি বাচ্চা তো তার মিমমিমকে দেখে খুশিতে হাতে তালি দেওয়া শুরু করল। রুয়াত তার মোবাইল বন্ধ করে রেখেছে, কিন্তু বেশিরভাগ সময়েই আয়াজের জন্য মোবাইলটা অন করে রাখতে হতো। একবার অনেক বকাও দিয়েছিল আয়াজ। এরপর থেকে শুধু আয়াজের সাথে কথা বলার সময় মোবাইল অন করে রাখত। যখন কথা হতো না তখন মোবাইল বন্ধ করে রাখত রুয়াত। আর এই কারণেই জাফরি কথা বলতে পারে না, কলও দিতে পারে না। হান্নান মজুমদার নিচে এসে তাড়া দিচ্ছে। রুয়াত কিছু সময় ইনিমার সাথেও কথা বলল। মেহরুবা কল কেটে দিয়ে রুয়াতের পিছন পিছন আসে। মাকে বলে বাহিরে অগ্রসর হয়। শেষ পরীক্ষা এই নিয়ে মোটামুটি একটু টেনশনে আছে। মেহরুবার সামনে রুয়াত দাঁড়ায়। মা দোয়া করো। রুয়াতের কাদো মুখ দেখে মেহরুবা হেসে দেয়। প্রতিবার রুয়াত এমন করে, ছোটবেলা থেকেই। বড় হলো কিন্তু স্বভাবের আর পরিবর্তন হলো না। টেনশন করিস না, ভালো হবে। মা দোয়া করি তো সব সময় তোর জন্য। মাথা নাড়ায় রুয়াত। হান্নান মজুমদারের ডাকে সেদিক ছুটে। আর অপেক্ষা করল না। দেরি হয়ে গেলে হাজারো সমস্যার সম্মুখীন হতে হয়। এই কয়েকদিনে এমন অহরহ ঘটনা দেখে ফেলেছে। বোর্ড পরীক্ষা, তাও শিক্ষার্থীরা এত অসচেতন। হান্নান মজুমদারের সাথে রুয়াত পৌঁছায় সেখানে। তো আশরাফ, কি অবস্থা তোমার? এত মোটা হয়ে যাচ্ছ আজকাল। আশরাফ অবাক চোখে আয়াজের দিকে তাকায়। মুখে সুন্দর করে কথা বললেও চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আয়াজ আশরাফকে একটু সময় দিয়েছিল, কিন্তু না অগোচরে ঠিকই আশরাফ ইকরামুলের হয়ে কাজ করছে। উত্তর দিতে বেশি সময় দেয়নি আয়াজ। পুনরায় জিজ্ঞেস করে, ইকরামুলের দুর্নীতির টাকা মাসে মাসে পেয়ে যাচ্ছ? ভালো ভালো খাচ্ছ, মোটা হয়ে যাচ্ছ দিনকে দিন। আমার থেকেও টাকা নাও, আবার আমার দলের সাথে কাজ করে সেই দলের গোপন খবর পাচার করছ। তোমাদের মতো মানুষদের আসলে কি করা উচিত বলো? ভালো হওয়ার সুযোগ দিয়েছিলাম, সব জেনেও চুপ ছিলাম। তুমি তো আর ভালো হলে না। আয়াজের সাথে বেইমানি করার শাস্তি তুমি পাবে আশরাফ। আর যার হয়ে কাজ করছো না সে এই অবস্থানে থাকবে আর 2 দিন। তারপর কি করবে শুনি? এই যে এখানে তোমার সহযোগী যতজন আছে সবাইকে খুব ভরসা বিশ্বাস করি আমি। বর্তমানে ভরসা আর বিশ্বাসের জায়গা থেকে তুমি সরে গিয়েছ। তোমাকে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। একবারও বুক কাঁপল না তোমার? এতই সাহস তোমার? তোমাকে আমি আমার দলে নিয়ে খুব ভুল করেছি। আমার জীবনের সব থেকে বড় ভুল এটা। আশরাফ আয়াজের দুপা জড়িয়ে ধরে। আজ যদি আয়াজ খেপে যায় তাহলে সে নিশ্চিত আয়াজ তাকে মেরেই শান্ত হবে। ইকরামুলের ফাঁদে পা দিয়ে মস্ত বড় ভুল হয়েছে। আগেই সাবধান হওয়া উচিত ছিল তার। লোভ লালসা তার জীবনটা তছনছ করে দিল। আয়াজ মুখ খিচে রাগ কন্ট্রোল করার চেষ্টায় আছে। ভয়ে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর কিছু একটা হবে এখানে বেশ ভালো করেই বুঝতে পারছে তারা। স্যার, আমাকে ক্ষমা করে দিন। আর একটি বার আমাকে সুযোগ দিন স্যার। কাঁদতে কাঁদতে কথাটি বলে আশরাফ। এ কথাই যেন আয়াজের রাগ তীব্র গতিতে বেড়ে যায়। পা ছাড়ো, তোমার নোংরা হাত দিয়ে আমাকে ধরবে না। আশরাফ ছাড়ল না। আয়াজ একবার পা ঝাড়া দেয় কিন্তু সে ছাড়ছে না।
শাহেদের দিকে অগ্নিদৃষ্টিতে চেয়ে বলে, শাহেদ গান বের করো। একটু সংকোচ বোধ করল শাহেদ। আয়াজ সচরাচর এসব হাতে নেয় না। আজ কি সত্যি আশরাফকে কিছু করে ফেলবে নাকি? কানে কথা যাচ্ছে না তোমার? প্রচণ্ড জোরে কথাটি বলে আয়াজ। শাহেদ মাথা নিচু করে ফেলল। স্যারকে একটু বোঝানোর দরকার। এভাবে হুটহাট কিছু করে ফেললে হবে না। স্যার বলছিলাম কি একটু বসে যদি কথা বলতেন। আতঙ্কে আশরাফের গলা শুকিয়ে গিয়েছে। আয়াজ কি তাকে মেরে ফেলবে নাকি? তোমাকে এত কথা বলার অধিকার দেইনি। ওর যা প্রাপ্য আমি তাই দিব ওকে। আর এখানের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলছি, বেইমানি করলে এমন শাস্তি ভোগ করতে হবে। শাহেদ গান এগিয়ে দেয় আয়াজকে। আশরাফ চোখ বন্ধ করে ফেলে, এই বুঝি আজ তাকে মেরে ফেলবে। আয়াজ একবার ভ্রু কুঁচকে তাকায়। এক আকাশ সমান ভয় দেখছে আশরাফের চোখ মুখে। কিন্তু শাস্তি তো দিতেই হবে। স্যার, আশরাফের দুই দিনের একটা সন্তান আছে, নতুন জন্ম নেওয়া। আরও 2 ছেলে মেয়ে আছে স্যার। ওকে মারবেন না স্যার। সন্তানগুলো বাবা ছাড়া হয়ে যাবে স্যার। আয়াজ হাত থেকে গান ফেলে দেয়। আশরাফের কানে শাহেদের কথাগুলো যায়। চোখ খুলে সবার আগে আয়াজের দিকে তাকায়। নিচে সেই অনাকাঙ্ক্ষিত জিনিসটি পড়ে আছে। নিজের শরীর চেক করে না, কোথাও কোনো ব্যথা লাগেনি। আয়াজ তাকে কিছুই করেনি। পরপর আয়াজের দিকে 2 বার তাকানোর ফলে আয়াজ তার শরীরের সব শক্তিকে কাজে লাগিয়ে আশরাফের গাল বরাবর থাপ্পড় দিল। সাথে সাথে যেন গালটি জ্বলে উঠল। আয়াজের হাতের 4টি আঙুলের ছাপ স্পষ্ট ফুটে ওঠে মুহূর্তেই। আশরাফকে সম্পূর্ণ আলোহীন রুমে 3 দিন বন্দী করে রাখবে। কোনো রকম খাবার দিবে না, শুধুমাত্র পানি ছাড়া। এর হেরফের হলেই তোমাদের অবস্থা খারাপ হবে বলে দিলাম। এই জানোয়ারকে আমার সামনে থেকে নিয়ে যাও। এর মুখে থুথু ফেলতেও আমার ঘৃণা লাগছে। তার স্বার্থপর চেহারা আমি দেখতে পারছি না। নিয়ে যাও একে। একজন এসে সাথে সাথে আশরাফকে নিয়ে যায়। বের হয়ে আসে নিজের অফিস থেকে। শাহেদ ও চলে আসে। গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আয়াজ। রাগে তার শরীর ফেটে যাচ্ছে। শাহেদ আয়াজের সামনে এসে দাঁড়ায়। স্যার, বাসায় ফিরবেন এখন? আয়াজ শাহেদের কলার ধরে উচ্চস্বরে বলে, কেন আশরাফের পরিবারের কথা টেনেছ? কেন এভাবে বাধা দিয়েছ আমায়? তোমাকে আমার কাজে বাধা দেওয়ার সাহস কে দিয়েছে? শাহেদ মাথা নিচু করে মুচকি হাসে। সে জানে এখন আয়াজ তাকে এসব বলবে, আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল। এমন তুলকালাম তাণ্ডবে আয়াজকে কি জবাব দিবে, সব কিছুই তার পূর্ব পরিকল্পনা ছিল। আশরাফ তার পরিবারের কথা শাহেদের কাছে বলে। আর সে এটাও জানে যে আয়াজ আশরাফকে কিছু না কিছু করার সিদ্ধান্ত নিয়েছে। এত সহজে যে তাকে ছেড়ে দিবে না সেটাও জানে শাহেদ। নাহে আশরাফের সাথে কোনো খাতির নেই তার। শুধুমাত্র আশরাফের পরিবারের কথা ভেবেই এসব করেছে। স্যার, মেরে ফেললে কি সব সমস্যার সমাধান হয়ে যেত? ওকে আপনি শাস্তির ডোজ বাড়িয়ে দিবেন, তাও মৃত্যু দিবেন না স্যার। ভবিষ্যতে আপনি বাবা হবেন। যাদের বাবা নেই তারা বাবার মর্ম বুঝে। আমি শুধু আশরাফের পরিবারের কথা ভেবে আপনাকে আটকিয়েছি স্যার। তুমি জানো তুমি আমার সাথে বেইমানি করলে আমিও তোমাকে মেরে ফেলতে পারি। শাহেদ হাসে। স্যার, আপনি আমায় অকারণে মেরে ফেললেও আমি কোনো অভিযোগ রাখব না। কিন্তু আপনার সাথে বেইমানি করার সাহস নেই আমার স্যার। শাহেদকে ছেড়ে দেয় আয়াজ। গাড়িতে উঠে পড়ে। ঠায় সে জায়গায় শাহেদ দাঁড়িয়ে আছে। গাড়ির ছাড়ার পর পরের গার্ডদের গাড়িও চলে যায় আয়াজের গাড়ির পিছনে। শাহেদ সেখানে দাঁড়িয়ে সবার আগের গাড়িটাকে দেখে যাচ্ছে। যাক, স্যারকে তো বোঝাতে পেরেছে তাতেই খুশি। রুয়াতের পরীক্ষা শেষ। নিমির জন্য ওয়েট করছে। এখনো বের হয়নি নিমি। আজ যেহেতু শেষ পরীক্ষা তাই নিমির সাথে দেখা করেই যাবে। আবার কবে না কবে দেখা হয় তাদের। অবশেষে নিমি বের হয়ে আসলো। রুয়াতকে দেখেই ঝাপটে ধরে। এক্সাম কেমন হয়েছে দোস্ত? রুয়াত হেসে বলে, ভালো হয়েছে তোর? ভালো, কিন্তু আমার মন খারাপ হচ্ছে। তোর সাথে কবে দেখা হবে আবার? রুয়াত হেসে নিমির কাঁধ জড়িয়ে বলে, তোর দাওয়াত রইল আমার বিয়েতে। তুই তো বলেই দিয়েছিস তোকে দাওয়াত দেওয়া লাগবে। না বললেও দিতাম। আসিস? মুখে দুহাত চেপে ধরল রুয়াত। নিমির সাথে একটু মজা করেছে। নিমি ভ্রু কুঁচকে ফেলে। মজা করছিস? মাথা দুপাশে নাড়ায় রুয়াত। একটুও মজা করিনি।
নিমি ভেবেছে রুয়াত মজা করেছে, কিন্তু না, মজা করে বলেনি, তাহলে তার দাওয়াত কনফার্ম। রুয়াত আর বেশিক্ষণ কথা বলেনি, তাড়াতাড়ি বিদায় দিয়ে চলে আসে। আয়াজের গাড়ি দূর থেকে দেখতে পায়, তাই সে চলে আসে। হাসি মুখে গাড়িতে উঠে পড়ে। মাস্ক পরে মাথা সিটে হেলিয়ে দিয়েছে তার পাশের পুরুষটা। রুয়াত অধর কামড়ে ধরে, লোকটার কি হয়েছে? আর আয়াজ সব সময় মাথা সিটে হেলিয়ে রাখার পর ও কথা বলেছে, আজ একবারও বলছে না। কিছু পথ যাওয়ার পর ট্রাফিকে আটকা পড়ে গাড়ি। ভাবার বিষয় হলো আয়াজ এখনো চুপচাপ। রুয়াত আয়াজের পাঞ্জাবির হাতের উপরের অংশ ধরে হালকা টান দেয়। আয়াজ তার অবস্থার কোনো পরিবর্তন করল না, সে অবস্থায় থেকেই উত্তর দিল, কি? রুয়াত চমকায়, তার মানে আপনি এতক্ষণ ঘুমোননি? আমি ভেবেছি আপনি ঘুমাচ্ছেন। আয়াজ চোখ মেলে তাকায় রুয়াতের দিকে, চোখগুলো ভীষণ লাল হয়ে আছে। সে কেউ দেখলেই ভয় পাবে এমন অবস্থা। রুয়াত একটু নড়েচড়ে বসে, এত বেশি বুঝতে কে বলেছে তোমায়? হ্যাঁ, কণ্ঠস্বর ও অন্য রকম শোনাচ্ছে আয়াজের। একটু ভীতু গলায় বলল, কি হয়েছে আপনার? পাগল হয়ে গিয়েছি আমি, তোমার জন্য পাগল হয়েছি। এই কথা আমি আগেও একবার রিপিট করেছি।